আজকের ক্লাসে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফেটিক প্রোনাউন নিয়ে ইন ডিটেলে জানব। একদম এক্সাম টার্গেটেড ওয়েতে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে আমাদের যেরকম কোয়েশ্চেন এসেছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফেটিক প্রোনাউন থেকে বেস করে, তো সেইভাবে আমরা আজকে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফেটিক প্রোনাউনকে জানব। দেখো, আগের প্রোনাউনের ক্লাসগুলোতে আমরা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের মধ্যে প্রোনাউনের যে ভাগগুলো রয়েছে, মানে সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, অবজেক্টিভ কেস অফ প্রোনাউন, সেগুলো জেনেছি। তার সাথে সাথে আমরা তোমার পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে কী তফাৎ এবং কখন কোনটা ব্যবহার করব সেগুলো জেনেছি। তো চলো আজকে আমরা শুরু করছি রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে আজকের ক্লাসটা। দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন মানে যেগুলোকে আমরা সেলফ প্রোনাউন বলতাম ছোটোবেলাতে, অর্থাৎ দেখবে মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ওইগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে মাই সেলফ, আওয়ার সেলফস হয় যেহেতু প্লুরাল, হিম সেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফস, এইগুলো সমস্ত কিছু রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে। এবার রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যখন when the subject and the object of a sentence are the same person or thing, we use reflexive pronoun. This is our definition. কিন্তু চলো, এভাবে তো আমরা বুঝতে পারবো না, আমাদের আরেকটু ক্লিয়ার করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই ডেফিনেশনটাকে একটু ভেঙে ভেঙে বুঝতে হবে। দেখো, খুব সোজা, রিফ্লেক্সিভ প্রোনাউনের কনসেপ্টটা ভীষণ সোজা। কি বলা হয়েছে? দেখো, যখন সাবজেক্ট এবং অবজেক্ট কি হয় কোনো সেন্টেন্সের বা কোনো ভার্বের, অর্থাৎ কোনো ভার্ব যার দ্বারা হচ্ছে এবং ভার্বটা যার উপর রিফ্লেক্ট হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে, বা ভার্বটা বা ক্রিয়াটাকে যে রিসিভ করছে, তাহলে রিসিভার এবং ডুয়ার দুজনে সেম হয়, সেক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করি। কীরকম? দেখো, এখানে কিন্তু তাই বলা রয়েছে। সাবজেক্ট মানে কি আমরা জানি? সাবজেক্ট মানে হচ্ছে কোনো কাজ যার দ্বারা সম্পন্ন হয়, তাহলে ডুয়ার। আবার অবজেক্ট মানে কি? কোনো কাজ বা ভার্বের যে রিসিভার, তাকে কি বলা হয়? ডুয়ার। তাহলে রিসিভার আমরা বলতে পারি। তো এটা আমরা আগের দিন তো খুব ক্লিয়ার করে বুঝে নিয়েছি, কে ডুয়ার, কে রিসিভার। আর যে ডুয়ার সেই সাবজেক্ট, আবার যে রিসিভার সেই কিন্তু ভার্বের বা সেন্টেন্সের অবজেক্ট। ওকে, তাহলে যাই হোক, তাহলে আমরা একটা জিনিস এখানে পেয়ে গেছি, কি যে সাবজেক্ট সেন্টেন্সে সেই আবার অবজেক্ট, অর্থাৎ আমরা কি বলতে পারি? যে ডুয়ার ভার্বের সেই কিন্তু রিসিভার। তাহলে দুজনে যখন সেম পার্সন হতে পারে, সেম বস্তু হতে পারে, তাহলে যখন দুটোকে সেম পাবো তখন আমরা সেই কেসে রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করব। ওকে, এক্সাম্পল একটা দেখো, এখানে কি বলা রয়েছে? হি কিল্ড হিমসেলফ, সে মেরেছে। কে হত্যা করেছে? সে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? তাহলে এই কিল ভার্বটা কার ওপর রিফ্লেক্ট হয়েছে? কাকে হত্যা করেছে? হিমসেলফ, নিজেকে। তার মানে কি? সে সুইসাইড করেছে। তাহলে সে নিজেই নিজেকে হত্যা করেছে। এই রকম সেন্সে আমরা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করেছি। আর আমি যেটা তোমাদের বলেছিলাম, দেখো এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই হবে। হি কি? হি একটা সাবজেক্ট, কিল ভার্ব, আর হিমসেলফ কাকে হত্যা করেছে? তাহলে হিমসেলফ। তাহলে সে নিজেই নিজেকে হত্যা করেছে। এখানে দেখো পেলাম সাবজেক্ট এবং অবজেক্ট সেম। তাহলে সে হত্যা করেছে এবং কাকে হত্যা করেছে? সে নিজেকে হত্যা করেছে। আমি নিজেই নিজেকে আঘাত করেছি। আই হার্ট মাই সেলফ ওয়াইল প্লেয়িং। যদি আমি বলি যখন আমি খেলছিলাম আমি নিজেই নিজেকে আঘাত করেছি, মানে বলটা এমন ছুঁড়েছি নিজের মাথায় নিজেই লেগেছে। তাহলে কি? আই হার্ট মাই সেলফ ওয়াইল প্লেয়িং। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যেটা সাবজেক্ট সেটাই অবজেক্ট। আমি, আই, বা এখানে সেন্টেন্সের মধ্যে হি কি? সাবজেক্ট। আবার কাকে মার্ডার করা হয়েছে বা কাকে খুন করা হয়েছে বা কাকে আঘাত করা? আমি নিজেকে আঘাত করেছি। তাহলে মাই সেলফ, আমি নিজেকে আঘাত করেছি, এটা বোঝানোর জন্য দেখো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করছি। তাহলে ভেরি সিম্পল একটা জিনিস আমরা কি দেখতে পেলাম? রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করব যখন যে
বা যার দ্বারা ভার্বটা সম্পন্ন হচ্ছে আবার তার উপরেই ভার্বটা রিফ্লেক্ট হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে। তাহলে ডুয়ার এবং রিসিভার বা সাবজেক্ট এবং অবজেক্ট যখন সেম, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? সেক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউজ করছি বা ব্যবহার করছি। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের পজিশনটা কোথায় বলো তো? আফটার দ্য মেন ভার্ব। মেন ভার্বের পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করি। আর এটা কি করে? অবজেক্ট হিসাবে কাজ করে। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে? সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হিসাবে কাজ করে। এখানে দেখো বললাম সাবজেক্ট এটা অবজেক্ট, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ তো পেয়েছি, এখানে হিমসেলফটা অবজেক্ট, হ্যাঁ কি না বলো, তাই না? তাহলে দেখো আর বসিয়েছি কোথায়? মেন ভার্বের ঠিক পরে। এটাই আমার রিফ্লেক্সিভ প্রোনাউনের কেস বা ইউসেজ। তাহলে দুটো জিনিস, রিফ্লেক্সিভ প্রোনাউন যে সাবজেক্ট সেই যদি অবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করছি। এবং নেক্সট আমরা মনে রাখবো রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা সবসময় মেন ভার্বের ঠিক পরে ব্যবহার করি। কারণ কি? আমরা জানি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ইংলিশ, মানে মোটামুটি আমরা জানি ইংলিশ সেন্টেন্সের বেশিরভাগ ক্ষেত্রে এটাই স্ট্রাকচার হয়, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। ভার্বের পরে কাকে বসায়? অবজেক্টকে বসায়। আবার যখন রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে কাজ করছে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনকে কোথায় বসাবো? ভার্বের পরে তো, হ্যাঁ কি না? তাহলে ভার্বের পরে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউজ করেছি। নেক্সট এক্সাম্পল কি রয়েছে? সি ব্লেমড হারসেলফ ফর দ্য মিস্টেক। তাহলে সি ব্লেমড হারসেলফ, সি কি? সি সাবজেক্ট, ঠিক আছে। ব্লেম ভার্ব, কাকে ব্লেম করেছে? সে তাকে, মানে সে নিজেই নিজেকে ব্লেম করেছে, তাহলে এটা কি? অবজেক্ট। তাহলে এখানে দেখো ওই জন্য আমরা অবজেক্ট হিসাবে কাকে পেয়েছি? রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করেছি। এবার তোমরা বলো ভার্বের ঠিক পরে ব্যবহার হয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক যেরকম বলেছিলাম কি আফটার দ্য মেন ভার্ব, রিফ্লেক্সিভ প্রোনাউনের পজিশনটা এখানেও কিন্তু তাহলে আমরা দেখতে পেলাম মেন ভার্বের ঠিক পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করেছি। এবং রিফ্লেক্সিভ প্রোনাউনটা কী হিসাবে কাজ করছে? ভেরি সিম্পল, অবজেক্ট হিসাবে কাজ করছে। ফর কি? ফর প্রেপোজিশন, প্রেপোজিশনের পদ যেটা থাকে দিস ইজ কল্ড প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দিস ইজ প্রেপোজিশন অ্যান্ড দ্য মিস্টেক, দিস ইজ প্রেপোজিশনাল অবজেক্ট। ক্লিয়ার এই পর্যন্ত? চলো এবার এই যে দেখলাম এগুলোকে বললাম কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো তো এখানে দেখো সেন্টেন্সে যেটাই সাবজেক্ট সেটাই অবজেক্ট, এখানে আমরা দুটো সেন্টেন্স পেয়েছি, যেটাই সাবজেক্ট সেটাই অবজেক্ট। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় বলো তো, এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে আমরা দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সেখানে খুব আমাদের মনে মাঝে মাঝে কনফিউশন হতে পারে। সেখানে দেখবে কি এগুলো তো এখানে সাবজেক্ট আর অবজেক্ট সেম, কিন্তু সেখানে সাবজেক্ট আলাদা অবজেক্ট আলাদা, কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করছি। কেন কেন ব্যবহার করছি? কারণ এমফ্যাসিস করার জন্য। আর যখনই আমরা এমফ্যাসিস করার জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে ব্যবহার করি তখন সেটা হয়ে যায় কি এমফ্যাটিক প্রোনাউন। দেখো, to emphasize that the action is done by the subject himself we use emphatic pronoun। দেখো কোনো কাজ ধরো তুমি করেছো, তুমি আরও সেই ব্যাপারটাতে জোর দিতে চাইছো, হ্যাঁ এটা আমিই করেছি, আমি স্বয়ং এই কাজটা করেছি, সে স্বয়ং মিটিংয়ে উপস্থিত ছিল। তো এই রকম যে স্বয়ং নিজে নিজেই, মানে এই রকম যে বাংলায় আমরা একটা সেন্স ইউজ করি, তো সেটাকে যখন ইংলিশে আমরা বলতে চাইবো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এমফ্যাটিক প্রোনাউনের ব্যবহার করব। দেখো এক্সাম্পল দেখো এখানে কি রয়েছে, আই মাইসেলফ অ্যাডমিটেড মাই ফল্ট, আমি নিজে আমার দোষটা স্বীকার করেছি। আই কি বলো? আই সাবজেক্ট, অ্যাডমিটেড ভার্ব, কি স্বীকার করেছি? আমার দোষটা, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। ফল্ট, মাই ফল্ট, দিস ইজ অবজেক্ট। এখানে কিন্তু মাইসেলফটা কি? মাইসেলফটা কিন্তু এখানে অবজেক্ট নয়, মাইসেলফটা এখানে কি বলো তো? আই মাইসেলফ অ্যাডমিটেড মাই ফল্ট। মাইসেলফ কি? মাইসেলফ হলো অ্যাডভার্ব, আমি নিজে মানে অ্যাডমিট করেছি, এই আমি নিজেই অ্যাডমিট করেছি আর কি। তাহলে এখানে মাইসেলফ কি? অ্যাডভার্ব। তাহলে দেখো এখানে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করেছি, কিন্তু এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা সেন্টেন্সের অবজেক্ট নয়, সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। এখানে অবজেক্ট কিন্তু আছে, দ্যাট ইজ ফল্ট, এটা হচ্ছে এখানে সেন্টেন্সের অবজেক্ট। তাহলে নেক্সট সেন্টেন্সে কি রয়েছে চলো দেখব, দে themselves completed the project। এখানে দেখো তো they themselves completed the project, এখানে আমরা কি পাচ্ছি? দে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট,
আর পার্টস অফ স্পিচ অনুযায়ী দে একটা প্রোনাউন, তাই তো? তাহলে কমপ্লিটেড, ভার্ব, প্রজেক্ট, তারা কি কমপ্লিট করেছে? প্রজেক্টটা কমপ্লিট করেছে, তারা নিজে নিজেই প্রজেক্টটা কমপ্লিট করেছে। তাহলে দেমসেলভস কি? দেমসেলভস হচ্ছে অ্যাডভার্ব। এখানে দেমসেলভ কিন্তু প্রোনাউন নয়, এখানে ব্যবহার হচ্ছে কি হিসাবে? অ্যাডভার্ব হিসাবে। তাই দেখো এখানে আমরা বলেছি যে এমফ্যাটিক প্রোনাউন অ্যাক্ট অ্যাজ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব আবার কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। এটা কিন্তু এই সেন্টেন্সে আর প্রোনাউন রইল না, এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। ওকে, পজিশনটা দেখে নাও কি এমফ্যাটিক প্রোনাউনের। বিফোর দ্য মেন ভার্ব অর আফটার দ্য অবজেক্ট ইফ অবজেক্ট কন্টেন্স লেস ওয়ার্ড। আমরা মেন ভার্বের আগেও ব্যবহার করতে পারি বা কি ব্যবহার করব? অবজেক্টের পরে ব্যবহার করতে পারি। দেখো এখানে কি বলেছি? দে দেমসেলভস কমপ্লিটেড দ্য প্রজেক্ট। এখানে কমপ্লিট কি? মেন ভার্ব, মেন ভার্বের আগে ব্যবহার করতে পারি। বিফোর মানে আগে, তাহলে মেন ভার্বের আগে ব্যবহার করেছি। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে যদি অবজেক্ট ছোট হয় অবজেক্টের পরেও ব্যবহার করতে পারি। যেরকম ধরো আই রাইট দিস এসে মাইসেলফ, আমি নিজে নিজে এসেটা লিখেছি, ঠিক আছে, বা এই প্রবন্ধটা আমি নিজে নিজেই লিখেছি। সেক্ষেত্রে কি বলছি? আই রাইট দিস এসে মাইসেলফ। তাহলে অবজেক্ট যদি ছোট হয় সেক্ষেত্রে অবজেক্টের পরেও আমরা কিন্তু এমফ্যাটিক প্রোনাউনকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে দেখো এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের দুটো মেজর ডিফারেন্স আমরা কি পেলাম। দেখো আমরা কি করে বুঝবো? রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হচ্ছে? যেই সাবজেক্ট সেই অবজেক্ট। এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে কি? যে সাবজেক্ট সে কিন্তু অবজেক্ট নয়। ঠিক আছে, দেখো এখানে আমি নোট করে দিয়েছি ডুয়ার অ্যান্ড রিসিভার অফ দ্য ভার্ব আর সেম, কিন্তু এইদিকে কি এমফ্যাটিকের ক্ষেত্রে ডুয়ার অ্যান্ড রিসিভার অফ দ্য ভার্ব আর নট সেম। যে ডুয়ার সে কিন্তু রিসিভার নয়, ডিফারেন্ট। দেখো আমরা পেলাম তো, ডুয়ার আর রিসিভার মানে কি? সাবজেক্ট এবং অবজেক্ট। দেখো এখানে আমরা পেয়েছি যে সাবজেক্ট সেই কি অবজেক্ট না, যে সাবজেক্ট অবজেক্ট কিন্তু আলাদা, সেটাই লেখা রয়েছে। ডুয়ার অ্যান্ড রিসিভার অফ দ্য ভার্ব আর নট সেম মানে কি? ডিফারেন্ট, তারা আলাদা। কিন্তু এইদিকে রিফ্লেক্সিভের ক্ষেত্রে পেয়েছিলাম যে ডুয়ার সেই কিন্তু রিসিভার, ডুয়ার অ্যান্ড রিসিভার অফ দ্য ভার্ব আর সেম বলেছিলাম। আর একটা কি বলেছিলাম? যে রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় মেন ভার্বের পরে বসে, ঠিক যেরকম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই স্ট্রাকচারটা আমরা ছোটোর থেকেই জানি। যেহেতু এটা অবজেক্ট তাই ভার্বের পরে বসে, কিন্তু এমফ্যাটিক প্রোনাউন সেন্টেন্সের মধ্যে যেহেতু অবজেক্ট নয়, এটা কিন্তু মেন ভার্বের আগে বসতে পারে, না হলে যদি ছোট অবজেক্ট হয় তাহলে অবজেক্টের পরেও আমরা সেটাকে ইউজ করতে পারি। আর কি হয় আমরা দেখেছিলাম যে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করে, কিন্তু এটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের যে ডিফারেন্সটা রয়েছে, কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন মানে মাইসেলফ দেখলেই আমি বলে দেবো যে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন বা এটা এমফ্যাটিক প্রোনাউন বলতে পারবো না। আমাদের অনেকেরই কিন্তু টেন্ডেন্সি থাকে যে হিমসেলফ বা আওয়ার সেলফ এগুলো দেখলেই, ধরো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে তারপর বলা রয়েছে, যেটা রিসেন্ট এক্সামের ট্রেন্ড, আমাদের এইভাবে কোশ্চেন আসছে, স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামে তো প্রচুর আসছে। কীরকম? ধরো একটা সেন্টেন্স দেওয়া রইল যে আই রাইট দিস এসে মাইসেলফ, তো এখানে মাইসেলফের তলায় মার্ক করে আমাকে বলা হলো যে মাইসেলফটা কি? মাইসেলফ কি প্রোনাউন নাকি অ্যাডভার্ব নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ? সেক্ষেত্রে মাইসেলফটা কি? মাইসেলফটা তো অ্যাডভার্ব, কিন্তু আমরা জানি মাইসেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে আমরা কিন্তু প্রোনাউনটাই টিক করব। বাট ওখানে ওটা প্রোনাউন নয়। যদি স্পেসিফিক করে বলা থাকে রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, প্রোনাউনের ভাগগুলো, সেক্ষেত্রে আমাকে তো এমফ্যাটিক প্রোনাউন বলতে হবে। আর যদি স্পেসিফিক করে বলা না থাকে সেক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে কিন্তু ওটা প্রোনাউন নয়, ওটা কিসের কাজ করে? ওটা অ্যাডভার্বের কাজ করছে। ওকে, আবার এখানে দেখো হি কিল্ড হিমসেলফ, তাহলে হিমসেলফ কি সেন্টেন্সের যদি বলা হয় হিমসেলফটা কি সাবজেক্ট অবজেক্ট নাকি সাবজেক্ট কমপ্লিমেন্ট, কি বলবে? হিমসেলফটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট এবং পার্টস অফ স্পিচ অনুযায়ী এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো যখন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট সেম হবে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে ব্যবহার করব ওই সাবজেক্ট এবং অবজেক্ট একই এটা বোঝানোর জন্য। ওকে, দুটো সেন্টেন্স তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, তোমরা এখানে বলো কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন আর কোনটা এমফ্যাটিক প্রোনাউন। দেখো মঞ্জু প্রিপেয়ার্স হারসেলফ ফর দ্য এক্সাম,
এই সেন্টেন্সের মধ্যে হারসেলফটা কি তোমরা বলো। নেক্সট রয়েছে কি আই মাইসেলফ রাইট দিস এসে। এখানে মাইসেলফটা কি দেখো, মঞ্জু সাবজেক্ট, আর আরও স্পেসিফিক করে যদি পার্টস অফ স্পিচ অনুযায়ী বলতে চাই, মঞ্জু কি, মঞ্জু একটা প্রপার নাউন। কারণ আমরা নাউনের ক্লাসে পড়েছিলাম কোনটা প্রপার নাউন, যখন কারোর পার্টিকুলার বা স্পেসিফিক নাম মেনশন করা হয় সেটাকে আমরা প্রপার নাউন বলি। তাহলে মঞ্জু প্রপার নাউন, ঠিক আছে। প্রিপেয়ার্স ভার্ব, ওকে। হারসেলফ এটা কি, এটা হচ্ছে মঞ্জু কাকে প্রিপেয়ার করছে, কাকে প্রস্তুত করছে, নিজেকে প্রস্তুত করছে। তাহলে হারসেলফ অবজেক্ট, অবজেক্ট হিসাবে কাজ করছে, মানে কি এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ফর প্রেপোজিশন দ্য এক্সাম প্রেপোজিশনাল অবজেক্ট। আই, ঠিক আছে, আই কি, আই সাবজেক্ট, পার্টস অফ স্পিচ অনুযায়ী আই হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে। রাইট ভার্ব দিস এসে, আমি কি লিখেছি, আমি এই এসেটা লিখেছি। তাহলে দিস এসে কি, দিস এসে এটা হচ্ছে অবজেক্ট, ওকে। দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর এসে হচ্ছে নাউন, যদি আরও আমরা ভাঙি আর কি, কিন্তু টোটাল দিস এসে এটা হচ্ছে অবজেক্ট। এবার তাহলে মাইসেলফটা কি, মাইসেলফটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব, সেন্টেন্সের মধ্যে মাইসেলফটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। আর এটা যদি প্রোনাউনের নামগুলো অপশানসের মধ্যে থাকে সেক্ষেত্রে মাইসেলফটাকে কী বলবো, সেক্ষেত্রে মাইসেলফটাকে বলবো এমফ্যাটিক প্রোনাউন। মাইসেলফ কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন নয়, কারণই যখনই কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি কোনো সেন্টেন্সের মধ্যে, তখন সেটা হয়ে যাচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন কী করে, এমফ্যাসিস করে। এমফ্যাসিস মানে কি জোর দেওয়া, স্ট্রেস দেওয়া, ফোর্স করা, তাহলে এমফ্যাটিক প্রোনাউন হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাইসেলফ হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, কিন্তু প্রথমের যে সেন্টেন্সটা ছিল সেখানে সেখানে হারসেলফ ছিল, সেখানে হারসেলফটা কিন্তু ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আশা করছি তোমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন এই দুটো প্রোনাউনের মধ্যে কি তফাৎ রয়েছে এবং কোথায় আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি এবং কোথায় আমরা এমফ্যাটিক প্রোনাউন ইউজ করব সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো এবার রিফ্লেক্সিভ প্রোনাউনের আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের এক্সামের জন্য যেটা রয়েছে সেটা এখন জেনে নেব। দেখো কিছু ভার্ব রয়েছে যেগুলো ট্রানজিটিভ ভার্ব। আমরা যেদিন ভার্বের বেসিক পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম ভার্বের কর্ম অনুযায়ী আমরা ভার্বকে দুটো ভাগে ভাগতে পারি। একটা হচ্ছে তোমার সকর্মক্রিয়া, যেটাকে আমরা বলি কি ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে অকর্মক্রিয়া, যেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। দেখো ট্রানজিটিভ ভার্ব মানে কি সকর্মক, অর্থাৎ যার অবজেক্ট বা কর্ম রয়েছে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব মানে যেটা অকর্মক্রিয়া, অর্থাৎ যার কোনো অবজেক্ট নেই, অর্থাৎ উইদাউট অবজেক্ট, সেটাকে বলা হয় কি ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট কিন্তু অলওয়েজ সেন্টেন্সের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। যখনই কোনো ট্রানজিটিভ ভার্ব আমরা সেন্টেন্সে ব্যবহার করব তার অবজেক্ট থাকতে হবে। কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো শুধুমাত্র ট্রানজিটিভলি ব্যবহার হয়, অর্থাৎ মানে কিছু ভার্ব রয়েছে যেগুলোর কিন্তু অবজেক্ট থাকবে সেন্টেন্সে। ওকে, তো দেখো কিছু ভার্ব আমি এখানে নোট করেছি যেগুলো থেকে এক্সামে কোয়েশ্চেন্স আসে। তো এরকম কিছু ভার্ব রয়েছে যেগুলোর পর আমরা কি বলেছি, ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন আফটার দিজ ভার্বস, ঠিক আছে। এবারে চলো দেখে নেওয়া যাক কী কী ভার্বগুলো রয়েছে। কি রয়েছে, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, অ্যাকুইট, হার্ট, অ্যাপ্লাই, প্রোস্টেট, সাবমিট, রিজাইন, রিকনসাইল, ইন্ট্রোডিউস, অ্যাভেল, অ্যামিউজ, এনজয়, স্যাটিসফাই, অ্যাভেঞ্জ, প্রাইড। এবার এই ভার্বগুলো হচ্ছে কি না বলো ট্রানজিটিভ ভার্ব, তো এদের পর কিন্তু একটা অবজেক্ট থাকতে হবে। এবার এদের পর আমরা কি করব, অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করব। চলো এক্সাম্পল সেন্টেন্স কী কী রয়েছে এখানে দেখো, দুটো এক্সাম্পল সেন্টেন্স রয়েছে। প্রথমে রয়েছে আই এনজয়েড দ্য পার্টি লাস্ট নাইট। নেক্সট কি রয়েছে, আই এনজয়েড ইন দ্য পার্টি লাস্ট নাইট। এবারে বলো তো এখানে একটা ঠিক আছে একটা ভুল আছে। এখানে আই এনজয় দ্য পার্টি লাস্ট নাইট এটা ঠিক আছে, এটা ভুল আছে, ঠিক আছে। এবার আই এনজয়েড ইন দ্য পার্টি লাস্ট নাইট, এখানে এটা কেন বললাম ভুল, কারণ আমি বলেছি যে এনজয় ভার্বটা রয়েছে দেখো এখানে, তো এটার পর কি ব্যবহার করতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করতে হবে। তাহলে কি বলবো, আই এনজয়েড মাইসেলফ ইন দ্য পার্টি লাস্ট নাইট,
এবার অনেকেরই তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে যে এনজয়ের পর তো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়, এই সেন্টেন্সে এনজয়ের পর রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করলাম এবং সেন্টেন্সটা ভুল ছিল, সেটাকে আমি কারেক্ট করে নিলাম। তাহলে প্রথমের সেন্টেন্সটে আমরা তো কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করিনি, তবুও আমি এটাকে কেন বলছি কারেক্ট? দেখো এখানে আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কি বললাম, ট্রানজিটিভ ভার্বের পর কি প্রয়োজন হয়, কর্ম বা অবজেক্ট। কিন্তু এখানে যে ভার্বগুলো রয়েছে এগুলো তো ট্রানজিটিভ ভার্ব, এদের পর আমার কি প্রয়োজন, এদের পর আমার অবজেক্ট প্রয়োজন। কিন্তু এখানে একটা জিনিস আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে, যদি ওদের কোনো অবজেক্ট থাকে তাহলে আর আমরা কিন্তু এদের পর রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করব না অবজেক্ট হিসাবে। যদি কোনো অবজেক্ট না থাকে সেক্ষেত্রে এই ভার্বগুলোর সাথে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউজ করব অ্যাজ অ্যান অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? দেখো আমি চলো সেন্টেন্সটা ভাঙি। আই সাবজেক্ট, পার্টস অফ স্পিচ অনুযায়ী আই একটা প্রোনাউন, তাই তো। এনজয় ভার্ব, কি এনজয় করেছি, পার্টিটা এনজয় করেছি, দ্য পার্টি। দিস ইজ অবজেক্ট। লাস্ট নাইট, কবে কখন এনজয় করেছি, লাস্ট নাইট। দিস ইজ হচ্ছে টাইম অফ অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে এবং অবজেক্ট রয়েছে। নেক্সট সেন্টেন্স কী ছিল, আই সাবজেক্ট, পার্টস অফ স্পিচ অনুযায়ী আই একটা প্রোনাউন, এনজয়েড ভার্ব, যদি মাইসেলফটা না দিই, ইন কি, ইন প্রেপোজিশন, দা পার্টি কি, প্রেপোজিশনাল অবজেক্ট, পুরোটাই হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট। পার্টস অফ স্পিচ অনুযায়ী যদি আমরা ভাঙি তাহলে লাস্ট নাইটটা অ্যাডভার্ব হয়, আর এই যে দা পার্টি, পার্টিটা এটা নাউন হচ্ছে। ঠিক আছে, আর দা আমরা জানি ডেফিনিট আর্টিকেল। তাহলে এটা যাই হোক, এটা হচ্ছে ইন প্রেপোজিশন এবং প্রেপোজিশনের পর যেটা থাকে সেটা তো প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে এখানে ভার্বটার কি কোনো অবজেক্ট ছিল বলো? ভার্ব এনজয়, এটার কি কোনো অবজেক্ট ছিল? প্রথম সেন্টেন্সে তো ভার্ব এনজয়ের অবজেক্ট পেয়ে গেছিলাম, কি এনজয় করেছি না, পার্টিটা এনজয় করেছি। ঠিক আছে, তাহলে এনজয়ের অবজেক্ট পেয়ে গেছিলাম, দ্যাট ইজ কী ছিল, দ্য পার্টি। কিন্তু নেক্সট সেন্টেন্সে আই এনজয়েড ইন দ্য পার্টি লাস্ট নাইট যখন বলছি আমি পার্টিতে এনজয় করেছি, একটু সেন্টেন্সটা ঘুরিয়ে লিখেছি, মানেটা সেম কিন্তু ঘুরিয়ে লিখেছি সেন্টেন্সটা। কিন্তু এখানে বলো ইন যেহেতু প্রেপোজিশন মাঝখানে ব্যবহার করেছি, প্রেপোজিশনের পরের পার্টটা তো প্রেপোজিশনের অবজেক্ট, তাহলে এনজয় আমি বলেছি একটা ট্রানজিটিভ ভার্ব, এর একটা অবজেক্ট সবসময় প্রয়োজন। তাহলে এর কি কোনো অবজেক্ট ছিল? ছিল না, তাই আমি কিন্তু এর অবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করেছি। তাহলে আমরা কি মনে রাখবো, এই ভার্বগুলোর সাথে আমরা তখনই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব যখন এদের কোনো অবজেক্ট থাকবে না, এদের নিজস্ব যখন কোনো কর্ম সেন্টেন্সের মধ্যে মেনশন করা থাকবে না, তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ওদের অবজেক্ট হিসাবে ব্যবহার করব। কারণ কি, কারণ ওরা যেহেতু ট্রানজিটিভ ভার্ব, ওদের একটা অবজেক্ট প্রয়োজন। ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? দেখো আবারও বলছি, এই ভার্বগুলো সবসময় ট্রানজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার হয় সেন্টেন্সে। আর ট্রানজিটিভ ভার্ব মানে আমরা জানি কি, উইথ অবজেক্ট, অর্থাৎ কর্ম একটা প্রয়োজন। ঠিক আছে, তাহলে যদি অবজেক্ট থাকে, ঠিক যেরকম এই সেন্টেন্সে রয়েছে, যদি অবজেক্ট থাকে তাহলে ভেরি গুড, আর যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে অবজেক্ট হিসাবে ঠিক এই সেন্টেন্সে যেমন নিয়ে এলাম সেইভাবে নিয়ে আসবো এবং অবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করে এদের পর আমরা তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউজ করে তারপর সেন্টেন্সটা লিখবো, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে। ক্লিয়ার হয়েছে এই অবধি? চলো, এখানে আমি 4টে সেন্টেন্স রেখেছি, তোমরা 4টে সেন্টেন্সের মধ্যে এরর কোথায় কোথায় রয়েছে দেখো এবং তোমরা কমেন্টে জানাও 4টে সেন্টেন্স পড়ে কোথায় কোথায় সেন্টেন্সগুলোতে এরর রয়েছে, তারপর আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তোমাদের 4টের জন্য 4 মিনিট টাইম তোমরা নাও। দেখো প্রথম সেন্টেন্স কী ছিল, দ্য মিনিস্টার অ্যাকুইটেড ভেরি ইজিলি ফ্রম কোর্ট লাস্ট মান্থ। অ্যাকুইটেড মানে কি, নিজেকে মুক্ত করা। তাহলে দ্য মিনিস্টার অ্যাকুইটেড ভেরি ইজিলি ফ্রম কোর্ট লাস্ট মান্থ। দ্য মিনিস্টার সাবজেক্ট, অ্যাকুইটেড ভার্ব, কতটা সোজাভাবে মানে খুব সোজাভাবে সে নিজেকে মুক্ত করেছে। তাহলে ইজিলি কি, ইজিলি
অ্যাডভার্ব, আর ভেরিটাও কিন্তু অ্যাডভার্ব, কারণ আমরা জানি একটা অ্যাডভার্বকে একটা অ্যানাদার অ্যাডভার্ব কোয়ালিফাই করে বা তার তীব্রতাটাকে বাড়ানোর জন্য আমরা একটা অ্যাডভার্বের তীব্রতাকে বোঝানোর জন্য আমরা অন্য একটা অ্যাডভার্বকে ব্যবহার করি। তাহলে ভেরি এবং ইজিলি দুটোই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, ফ্রম প্রেপোজিশন কোট লাস্ট মান্থ, এটা হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট। এবার এটা প্রেপোজিশনাল অবজেক্ট, এটাকে ভাঙলে এটা নাউন, মান্থ এটাও নাউন, লাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। যাই হোক, তাহলে এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, কিন্তু কোনো অবজেক্ট পেয়েছি কি? এবারে তোমরা যদি বলো ভেরি ইজিলিটা তোমার অবজেক্ট, কেন ভেরি ইজিলি অবজেক্ট হবে বলো? ভেরি ইজিলি পার্টস অফ স্পিচ অনুযায়ী কি অ্যাডভার্ব, ঠিক আছে, ভেরিটাও অ্যাডভার্ব, ইজিলিটাও অ্যাডভার্ব। কিন্তু আমরা পার্টস অফ স্পিচের প্রথম দিনের ক্লাসে কি পড়েছিলাম? 8টা পার্টস অফ স্পিচের মধ্যে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনেরই যোগ্যতা রয়েছে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট এবং সাবজেক্ট হিসাবে কাজ করার। ঠিক আছে, তাহলে এখানে দ্য মিনিস্টার অ্যাকুইটেড ভেরি ইজিলিটা কখনোই অবজেক্ট নয়। আর তাছাড়াও কি ভার্বটা যার উপর রিফ্লেক্ট হয় সে কাকে অ্যাকুইট করেছে, সোজাভাবে না কঠিনভাবে সেটা তো ব্যাপার নয়, সে কাকে মুক্ত করেছে? সে নিজেকে মুক্ত করেছে। তাহলে যদি নিজেকে থাকে বা যদি থাকতো দ্য মিনিস্টার অ্যাকুইটেড মিস্টার রতনকে মুক্ত করেছে বা যাই থাক, কোনো যদি একটা কাকে মুক্ত করেছে, কাকে দিয়ে আমরা মানে কোশ্চেন করলে ভার্বকে যখন অ্যান্সার পাই সেটাকেই তো অবজেক্ট বলি, বা অবজেক্টটা ভার্বটা যার উপর রিফ্লেক্ট হয়, যে ভার্বটাকে রিসিভ করে তাকে আমরা অবজেক্ট বলি। তাহলে এখানে কি ভার্বের কোনো অবজেক্ট আমরা পেয়েছি? পাইনি। তাহলে কি করব বলো? দ্য মিনিস্টার অ্যাকুইটেড হিমসেলফ, এখানে আমরা তাহলে কি করলাম? রিফ্লেক্সিভ প্রোনাউনকে এই অ্যাকুইট এই ভার্বটার পর ব্যবহার করলাম। দেখো কি বলেছিলাম, এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব, কিন্তু ইন ওয়ান কন্ডিশন, যদি কোনো অবজেক্ট না থাকে তো। এটার পর যেহেতু অবজেক্ট পাইনি, তাই আমরা এটার পর রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করব অ্যাজ অ্যান অবজেক্ট। নেক্সট সেন্টেন্স বলো, রূপা ইন্ট্রোডিউস টু দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল, রূপা স্কুলের সেক্রেটারির সাথে ইন্ট্রোডিউস করলো। তাহলে রূপা কাকে ইন্ট্রোডিউস করলো? রূপা অন্য কাউকে ইন্ট্রোডিউস করলো কি? এখানে ইন্ট্রোডিউসের কোনো অবজেক্ট পেয়েছি? রূপা সাবজেক্ট, ইন্ট্রোডিউস ভার্ব টু প্রেপোজিশন, আর প্রেপোজিশনের বাদ বা পরে যেটা রয়েছে দ্যাট ইজ প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে এই যে ইন্ট্রোডিউস এই ভার্বটা, এটার কোনো অবজেক্ট পেয়েছি বলো? পাইনি তো। তাহলে রূপা ইন্ট্রোডিউস কি হবে? রূপা ইন্ট্রোডিউস হারসেলফ টু দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল। ক্লিয়ার? নেক্সট, ইউ শুড অ্যাভেল অফ দিস গোল্ডেন অপরচুনিটি। তাহলে ইউ সাবজেক্ট, শুড হেল্পিং ভার্ব, স্পেসিফিক করে বললে শুড একটা মোডাল, তারপর মেন ভার্ব আমরা অ্যাভেল ব্যবহার করেছি। এবার অফ কি পেয়ে গেছি? প্রেপোজিশন পেয়ে গেছি। আর প্রেপোজিশনের পর যে পার্টটা থাকে এটা তো কি, এটা তোমরা জানো, প্রেপোজিশনের পর যেটা থাকে সেটা তো প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে এই যে অ্যাভেল ভার্বটা ইউজ করেছি, আমি এখানে তো অ্যাভেল লিখেছি, আছে না অ্যাভেল, এভিএস, হিয়ার ইজ অ্যাভেল। তাহলে অ্যাভেলটা কি? অ্যাভেল হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব, এরপর তো আমার অবজেক্ট লাগবে, কারণ এটা উইথ অবজেক্ট ভার্বগুলো ব্যবহার হয়। তাহলে এখানে অ্যাভেলের অবজেক্টটা কই? নেই তো। তাহলে এখানে যেহেতু অ্যাভেলের কোনো অবজেক্ট নেই, তাই এখানে কি বলবো? ইউ শুড অ্যাভেল, কি হবে? ইউ শুড অ্যাভেল ইয়োর সেলফ। ইউ এটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট অনুযায়ী আমাকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে অ্যাভেলের পর। কারণ অ্যাভেলের কোনো অবজেক্ট নেই, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে ব্যবহার করব অ্যাজ অ্যান অবজেক্ট। তাহলে ইউ শুড অ্যাভেল ইয়োর সেলফ অফ দিস গোল্ডেন অপরচুনিটি, এই সুবর্ণ সুযোগটা তোমার কাজে লাগানো উচিত। লাস্ট সেন্টেন্স কি রয়েছে? মাই সেলফ অ্যান্ড ইউ উইল গো টু দ্য পিকনিক। মাই সেলফ অ্যান্ড ইউ, দিস ইজ সাবজেক্ট, উইল হেল্পিং ভার্ব, গো মেন ভার্ব, টু প্রেপোজিশন, দ্য পিকনিক প্রেপোজিশনাল অবজেক্ট। ওকে, এবার তোমরা বলো সেন্টেন্সটা ঠিক আছে না ভুল? সেন্টেন্সটা ভুল, মাই সেলফ অ্যান্ড ইউ হবে না, কি বলতে হবে? ইউ অ্যান্ড আই। কারণ আমরা দেখেছি কি, দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা একটা জিনিস মনে রাখবো, সবসময় সেন্টেন্সের রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হিসাবে কাজ করে। যখন রিফ্লেক্সিভ প্রোনাউন পড়েছিলাম তখন আমরা কিন্তু
বারবার দেখেছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউন সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হিসেবে কাজ করে, রিফ্লেক্সিভ প্রোনাউনের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করার কিন্তু কোনো যোগ্যতা নেই। তাহলে এখানে মাইসেলফটা যদি আমি বলে দিই, এখানে তো মাইসেলফ অ্যান্ড ইউ, আমি এবং তুমি দুজনে পিকনিকের জন্য যাব, তাহলে এখানে মাইসেলফটা কি সাবজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে কি বলতে হবে, মাইসেলফের পরিবর্তে আই বলতে হবে। তাহলে আমরা প্রোনাউনের অর্ডারের যে রুল সেই অনুযায়ী আই অ্যান্ড ইউ না বলে কি বলবো, ইউ অ্যান্ড আই উইল গো টু দ্য পিকনিক। ওকে, তাহলে আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে একটা ইম্পর্ট্যান্ট এরর আমরা অনেক সময় করি যে হোয়াট ইজ ইয়োর নেম, তখন আমরা কি বলি, মাইসেলফ ইজ কুহেলি বিশ্বাস, এরকম আমরা অনেকেই ইউজ করি। মাইসেলফ ইজ রাহুল রয়, এরকম আমরা অনেকে ব্যবহার করি, তাই না? তো ওটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা সেন্টেন্স। সিম্পলি বলবো আই অ্যাম রাহুল রয়, বা সিম্পলি বলবো আই অ্যাম মোহিত শর্মা, আই অ্যাম কুহেলি বিশ্বাস, এরকমভাবে কিন্তু আমরা বলবো। আমরা কখনোই বলবো না মাইসেলফ ইজ তারপর আমাদের নিজেদের নামটা, ওটা রং সেন্টেন্স। ওকে, তাহলে ওটা রং কেন? কারণ দেখো, তোমরা লজিক পেয়ে গেছো, কারণ রিফ্লেক্সিভ প্রোনাউন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করে, কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারে না। দেখো, যখন আমি বলছি যে মাইসেলফ ইজ কুহেলি, এখানে কি মাইসেলফ সাবজেক্ট হয়ে যাচ্ছে, এটা ভার্ব, আর এটা হচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে এটা সাবজেক্ট হচ্ছে, কিন্তু সাবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কাজ করে না, এটা তো আমরা জানি। তাহলে এখানে মাইসেলফের পরিবর্তে প্রোনাউন মানে আমি, তার জন্য কোন প্রোনাউনটা ব্যবহার করব, আই ব্যবহার করব। আমরা জানি আইটা হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ কেস। সেই যে আমরা সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেসের ছকটা পড়েছিলাম, তা আমি বলেছিলাম তোমাদের ওই ছকটা কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা পাবে পরেও। তাহলে মনে পড়ছে আই কি, আই হচ্ছে সাবজেক্টিভ কেস, তাই সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করছি তখন আমরা আই ব্যবহার করব। তাহলে আয়ের সাথে তো ইজ হয় না, আয়ের সাথে কী হয়, অ্যাম হয়। তাহলে কি বলবো, আই অ্যাম কুহেলি। ওকে, তাহলে আশা করছি তোমাদের এই পর্যন্ত ক্লাসটা ক্লিয়ার হয়েছে। তোমরা কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, কোনটা এমফ্যাটিক প্রোনাউন, এবং এই ভার্বগুলোর সাথে যে রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ব্যবহার করব। বইয়ে তো লেখা থাকে যে ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন আফটার দিস ভার্ব, কিন্তু কখন, সব ক্ষেত্রেই কি আমরা এখানে যদি বলে দিই যে আই এনজয়েড দ্য পার্টি লাস্ট নাইট, এখানে যদি বলি যে আই এনজয়েড মাইসেলফ দ্য পার্টি লাস্ট নাইট, তাহলে সেন্টেন্সটা এরর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কখনো দেখবে এনজয়ের পরে মাইসেলফ বসিয়ে সেন্টেন্সটা এরর হয়ে গেল, আবার কখনো আবার এনজয়ের সাথে মাইসেলফটা না বসালে সেন্টেন্সটা এরর হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু যে লজিকটা রয়েছে, যে কারণটা রয়েছে, সেটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এগুলো ইম্পর্টেন্ট ভার্ব, এগুলো দিয়ে আমাদের এক্সামে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, এবং এই ভার্বগুলোর সাথে তখনই রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব যদি না ভার্বের নিজস্ব কোনো অবজেক্ট থাকে। যদি থাকে দ্যাট ইজ ফাইন, যদি না থাকে সেক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করব অ্যাজ অ্যান অবজেক্ট। ওকে, তো চলো, এরকমই কিছু ভার্ব আছে যাদের সাথে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করি না, তাহলে সেই ভার্বগুলো আমরা একবার দেখে নেব। দেখো, কিছু ভাব যেগুলো বললাম ট্রান্সিটিভ ভাব, তাদের পর যেরকম অবজেক্ট প্রয়োজন, তো এই ভাবগুলো এগুলোর সাথে কিন্তু কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব না, কারণ কি এগুলো ইনট্রান্সিটিভলি আমরা ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে এই ভাবগুলোর সাথে আমরা কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। কি রয়েছে, কিপ, রিমেইন, কনসেন্ট্রেট, স্টপ, টার্ন, কোয়ালিফাই, বাথ, মুভ, রেস্ট, হাইড। এক্সাম্পল কি রয়েছে দেখো, হি বাথ হিমসেলফ প্রপারলি বিফোর গোয়িং টু দ্য অফিস, সে অফিসে যাওয়ার আগে ঠিক মতো বা খুব ভালোভাবে স্নান সেরে যায়। তাহলে এখানে বাথ যেহেতু কি বললাম, একটা ভার্ব যেটা ইনট্রান্সিটিভলি ব্যবহার করছি, যেগুলোকে হ্যাপেনিং ভার্ব বলা হয়, মানে যেগুলো নিজে হয়। ঠিক আছে, তো এদের সাথে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব না। তাহলে কি বলবো, হি বাথ প্রপারলি বিফোর গোয়িং টু দ্য অফিস। নেক্সট সেন্টেন্স, দে রিমেন কাম ডিউরিং দ্য আর্গুমেন্ট, বিতর্কের সময় তারা চুপচাপ ছিল বা শান্ত ছিল। তাহলে দে রিমেন কাম, যদি এখানে থাকতো দে রিমেন দেমসেলভস কাম বা দে রিমেন কাম দেমসেলভস, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভুল হতো। তাহলে দে রিমেন কাম, এই সেন্টেন্সটা ঠিক আছে। নেক্সট কী রয়েছে, শি কুইকলি টার্নড হারসেলফ টুয়ার্ডস হার বেবি, সে
সঙ্গে সঙ্গে বা খুব দ্রুত তার বাচ্চাটার দিকে ফিরে তাকালো, তাহলে সি কুইকলি টার্ন হার সেলফটা হবে না, সি কুইকলি টার্ন টুয়ার্ডস হার বেবি। সে সঙ্গে সঙ্গে তার বাচ্চার দিকে তাকালো, টার্ন করলো বা ঘুরলো, কারণ টার্ন ভার্বটা আমরা দেখো পেয়েছিলাম এখানে লিস্টের মধ্যে, তাই না? তো এই কটা ওয়ার্ডকে এখানে মেনশন করেছি। ওয়াই? বিকজ এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের প্রিভিয়াস ইয়ারে আমরা অনেক সময় কোশ্চেন পাই, তাই এই ওয়ার্ডগুলো আমরা একটুখানি জাস্ট চোখ বুলিয়ে রাখবো, যাতে এই ওয়ার্ডগুলোর সাথে কখনো যদি কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা থাকে তাহলে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি যে ওই জায়গাটাতে এরর রয়েছে। যেরকম 1 নম্বর এবং 3 নম্বর সেন্টেন্সে আমাদের এরর ছিল, কিন্তু 2 নম্বর সেন্টেন্সটা আমাদের নো এরর ছিল। তো ওই জন্য আমরা এই ভার্বগুলোকে একবার চোখ বুলিয়ে নেব, সো দ্যাট উই ক্যান ইজিলি ডিটেক্ট দ্য এরর ইন দিস সেন্টেন্স। ওকে, তো আজকের ক্লাসে আমরা এমফ্যাটিক প্রোনাউন কি, রিফ্লেক্সিভ প্রোনাউন কি, রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় ব্যবহার করি, কখন ব্যবহার করি সেগুলো, এবং পার্টিকুলার কিছু ওয়ার্ড যেগুলো দিয়ে কোশ্চেন আসে যাদের পর রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি আমরা, বা পার্টিকুলার কিছু ওয়ার্ড যাদের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি না কিন্তু আমাদের কোশ্চেনে এরর হিসাবে যেগুলো আসে, তো সেইগুলো আজকে আমরা ক্লাসে টোটালটা জেনে নিয়েছি। নেক্সট দিনের ক্লাসে আমরা রিলেটিভ প্রোনাউন কি সেটা নিয়ে ইন ডিটেলে ডিসকাস করব। রিলেটিভ প্রোনাউনের মধ্যে কি কি রয়েছে, কখন কোনটা ইউজ করি সেগুলো নিয়ে ইন ডিটেলে ডিসকাস করব। তোমরা অবশ্যই ক্লাসগুলোকে রেগুলার অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড এই চ্যাপ্টারগুলোর থেকে কোনো কোয়েশ্চেন কিন্তু কোনো ডাউট থাকবে না, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমরা সলভ করতে পারবে। বাট আমি তোমাদের বলবো এখানে ক্লাসগুলো করার সাথে সাথে তোমরা কিন্তু একটু করে রিভিশন করবে, মানে এমন যেন না হয় আজকের ক্লাসটা করলাম আর আগের দিন যেটা পড়ে এসেছি সেটা আবার ভুলে গেলাম। কারণ তোমরা দেখতে পাচ্ছ এতদিন যারা ক্লাসগুলো রেগুলার করে এসছো তারা নিশ্চয়ই এটা দেখতে পেয়েছো যে ক্লাসগুলো সিকোয়েন্স মেনে করাটা খুব ইম্পর্টেন্ট। এবং ক্লাসগুলো কিন্তু প্রথম দিনের ক্লাস আমি পার্টস অফ স্পিচ করিয়েছিলাম, সেখানে আমরা যেটা পড়েছিলাম সেটাও কিন্তু আমাদের আজকে প্রোনাউন পড়তে গিয়ে কাজে লাগছে। যেদিন আমরা নাউন করেছি সেটাও আমাদের কিন্তু আজকের ক্লাসে কাজে লাগছে। তাহলে কি প্রত্যেকটা গ্রামারের টপিক কিন্তু একটা অন্যটার সাথে কানেক্টেড, তাই আমরা প্রত্যেক দিন রেগুলার ক্লাসগুলো করব এবং রিভিশন করব। আর তোমাদের নাউন কমপ্লিট হয়ে গেছে, তোমাদের টেন্স কমপ্লিট হয়ে গেছে, প্রোনাউন কমপ্লিট হয়ে গেলে তারপর তোমরা ইন ডিটেলে যে যে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকমের কোশ্চেন এসেছে এই চ্যাপ্টারগুলোর থেকে বেশ করে সেগুলোর ওপরে তোমাদের প্র্যাকটিস সেট প্রোভাইড করা হবে। তোমরা অবশ্যই লার্নিং করার সাথে যুক্ত হয়ে থাকো। আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে প্রতিদিনের মতো আজকেও বলবো একটু বেশি বেশি করে তোমরা লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফিডব্যাক জানাও, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, বাট তোমাদের ফিডব্যাকগুলো অনেক ভ্যালুয়েবল, এটা আমাকে ইমপ্রুভ করতে ডেফিনেটলি হেল্প করবে। আর তোমরা একটু লার্নিং করাকে শেয়ার করো যদি মনে হয় যে লার্নিং করার যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমাদের এক্সামের জন্য হেল্পফুল। হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।